এবং বিভিন্ন বর্ষের যাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের 20 নম্বর আহ, ক্লাসে। তো আমাদের 20 নম্বর ক্লাস, আজকে একে একে করে আমরা 20 নম্বর ক্লাসে চলে আসলাম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা আজকে 20 নম্বর ক্লাসে আসতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 20 নম্বর ক্লাসে তোমরা জানো যে আমাদের যে টপিক, যদি তোমাদেরকে আমি দেখাই, আজকে আমাদের টপিক হচ্ছে তোমার যা রয়েছে তার আগে আমরা প্রতিদিনের যে ক্লাসের নিয়ম, সেটা হচ্ছে ক্লাস শুরুর আগে আমরা একটা ক্লাস টেস্ট নিয়ে থাকি, বিগত ক্লাসের একটি ক্লাস টেস্ট। আজকে আমাদের 20 নম্বর ক্লাস, তো 19 নম্বর ক্লাসে আমরা যা পড়েছিলাম সেটার উপর আমাদেরকে একটা ক্লাস টেস্ট দিতে হবে, এবং সেই ক্লাস টেস্টটা নিয়ে আমরা আজকের সামনের ক্লাসে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসে তোমরা যারা যারা জয়েন করেছো সকলকে ওয়েলকাম জানাই। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও মহান রব্বুল আলমিনের রহমতে অনেক অনেক ভালো আছো। তো ক্লাসের শুরুর আগে আমাদের 19 নম্বর ক্লাসে আমরা যা পড়েছিলাম, অর্থাৎ আমাদের 19 নম্বর ক্লাসে পড়া ছিল সেন্টেন্স কারেকশন 4-5 রুল, অর্থাৎ 18 থেকে 34। আমাদের পড়া ছিল সিনোনিম 11 থেকে 60। আর হ্যাঁ, এটাই। আর প্যারাগ্রাফ পড়া ছিল হচ্ছে ইন্টারনেট। আমি তার উপর একটি ক্লাস টেস্ট দিচ্ছি। ক্লাস টেস্টে তোমরা কিছু কারেকশন পাবে, আর পাবে হচ্ছে সিনোনিম, আর পাবে একটা রাইটিং পার্ট। তো রাইটিং পার্টের যেটা রয়েছে প্যারাগ্রাফ, ইন্টারনেট, তোমরা পরীক্ষা মানে আমাদের ক্লাস শেষে তুমি লিখে নেবে। আপাতত গ্রামার পার্টের পরীক্ষাটা বা টেস্টটি তুমি দাও। এখানে তুমি দেখতে পাচ্ছ কোশ্চেনটি। আমি তোমাদের আজকের যে 19 নম্বর ক্লাস, আমাদের 19 নম্বর ক্লাস টেস্ট বা রিভিশন টেস্ট, গ্রামার রুলস রিভিশন টেস্ট 19, মানে আমাদের আজকের 19 নম্বর ক্লাস টেস্ট। সেই 19 নম্বর ক্লাস টেস্টে আমাদের, অর্থাৎ 19 নম্বর ক্লাসে যা পড়েছি সেটার উপর টেস্ট। আজকে আমাদের যে পরীক্ষা সেটা হচ্ছে পাংচুয়েশন মার্কস, হচ্ছে 7 মার্কসের পরীক্ষা। সরি, পাংচুয়েশন না, এটা হচ্ছে কারেকশন। কারেকশন 5, সিনোনিম 5, 7, সরি, কারেকশনে 7, 5, 12, প্যারাগ্রাফে 8, টোটাল 20 মার্কসের পরীক্ষা। তুমি এখন হচ্ছে কারেকশন গুলো লেখো। 7টা কারেকশন লিখতে আমি তোমাকে 4 মিনিট সময় দিচ্ছি। আর সিনোনিমের শুধু সিনোনিম গুলো লেখো। বাক্য রচনা তোমার ক্লাসের শেষে করবে। আর প্যারাগ্রাফটা ক্লাসের শেষে লিখে নিও, কারণ এই মুহূর্তে তোমাকে বেশি সময় তো দিতে পারছি না। আমাদের যেহেতু আজকে আলোচনার ব্যাপার আছে অনেক কিছুই, তো সেই আলোচনার ব্যাপারে আমরা যাব। সেখানে যাওয়ার আগে ক্লাস টেস্টটি সবাই দিয়ে ফেলো। 4 এবং 2, 6 মিনিট সময় তোমাকে দিচ্ছি আমি। এখন বাজে 9টা 12, আমরা 9টা 18-তে ক্লাস শেষ, মানে পরীক্ষা শেষ করব। এরপর আমাদের নতুন ক্লাস, অর্থাৎ আজকে যে তোমার 20 নম্বর ক্লাস, সেখানে আমরা যাব। সো সবাই ক্লাস টেস্টে পার্টিসিপেট করো। অনেকেই তোমরা কানেক্টেড হয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আজকে থেকে যারা জয়েন করেছো তাদেরকে বলবো তুমি 19টি ক্লাস মিস করেছো, এবং সেই 19টি ক্লাস আমাদের এই গ্রুপেই রয়েছে। বিগত 19টি ক্লাস তুমি আহ, করে ফেলবে তোমার সময় নিয়ে। তাদের প্রতি পরামর্শ এটা। সাইমা বলেছো সিনোনিম বইয়ের কত পৃষ্ঠায়? সিনোনিম বইতে নেই। সিনোনিমটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি। তোমার গ্রুপ থেকে একটু ডাউনলোড করে নিও, ছবিটা সেভ করে নিও। টোটাল কয়টা ক্লাস হবে? পূর্ণিমা প্রশ্ন করেছো, কয়টা ক্লাস হবে সেটা বলতে পারছি না, কেননা আজকে হচ্ছে তোমার ডিসেম্বরের 5 তারিখ। আমাদের হাতে এখনো প্রায় 25 দিন সময় আছে। আমরা সপ্তাহে তো 6 দিন ক্লাস করি। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো রাখেন এবং আমরা সঠিকভাবে ক্লাস করতে পারি, তাতে দেখা যায় আরো কমপক্ষে 20টি ক্লাস হয়তো পাবে, কমপক্ষে আরো 20টি ক্লাস হয়তো পাবে, তারও বেশি পেতে পারো। তো সেক্ষেত্রে 40টা ক্লাস হয়তো হবে। পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো, ক্লাস নেব। সে পরীক্ষা যতদিন না হয় আর কি। দিগার সুলতানা বলেছে আপনি যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পড়িয়েছেন, দেখা যাক।
আচ্ছা, তো দেখো কার কটা হলো। আহ, দেখো।
আচ্ছা দেখো কি বলছে যে আমাদের অ্যান্সার মোটামুটি শেষ হয়ে গেছে সকলের। হুম, আচ্ছা। আজকে একটু সমস্যা হচ্ছে নেটে, আমার এখানে নেটে সমস্যা হচ্ছে, সকলের কমেন্টে হয়তো উত্তর কি দিতে পারবো কিনা। আচ্ছা যাক, চেষ্টা করছি। নীলকাপে নীলিমা বলছো তোমার কমেন্টে রিপ্লাই দেয় না, আমি তো কোনো কমেন্ট পাইনি, পেলে রিপ্লাই দিতাম নিশ্চয় নিশ্চয়ই। তো দেখো এরপরে কি আছে। স্যার সিনোনিম অ্যান্টোনিম কি বলেছো যে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো পড়িয়েছেন ওইগুলো ওই ওই হারাই যায় কমেন্ট, পড়িয়েছেন সেগুলো পড়লে হবে কিনা? হ্যাঁ হবে, ইনশাল্লাহ হবে, সমস্যা নেই। সেগুলো হবে বলেই তো দিয়েছি, না হলে তো দিতাম না। আচ্ছা দেখো কি বলছে, দেখো কি, আমি শুরু করছি। প্রথমে এগুলো সব পড়েছো তো, আমি গতকালকে যা পড়াইছি সেটাকে জাস্ট একটু আবার রিভাইজ করলাম আর কি। যে পরীক্ষা আমাদের একটা ক্লাস টেস্টের মাধ্যমে হয় কি, এটা রিভিশনটা হয়ে যায়, এর জন্য মূলত রিভিশনটা করা করা ঠিক আছে। তো প্রথমে প্রশ্নটা কি আছে, কি বলছো রুবেল, আমার হেডমাস্টার ইজ অ্যান অনারেবল পারসন, এটা কি হবে স্যার? হ্যাঁ, এটা তো একটা ভালো বাক্য। আচ্ছা আচ্ছা দেখো কি বলছে। হুম, হ্যাঁ মিসবাউদ্দিন আজকেই ভর্তি হয়েছো, ওয়েলকাম। তোমরা যারা আজকে নতুন আছো তোমরা বিগত ক্লাসগুলো অবশ্যই করে নেবে, কারণ বিগত ক্লাসগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে গ্রুপেই। তোমরা পিছনের ক্লাসগুলো অবশ্যই সকালে একটু সময় করে নেবে। আচ্ছা প্রথম প্রশ্নটিতে আছে কি, দেখো হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, তোমরা জানো যে এটা কম্পারেটিভলি কথাটা বাদ যাবে, বলতে হবে যে হি ইজ বেটার টুডে, সে আজকে ভালো আছে। আচ্ছা গেল, এরপরে 2 নম্বর প্রশ্নটা, আই ফিল মাইসেলফ। আচ্ছা, যে হি ইজ বেটার টুডে অথবা হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে, এটা করতে পারো, আমি এটা শিখিয়েছি এটা বললাম। আই ফিল মাইসেলফ ফেভারিশ, তাহলে বলতে হবে যে আই ফিল ফেভারিশ, আমি জ্বর বোধ করছি। কাট দ্য লাইন, এটার অ্যান্সার হচ্ছে পেন থ্রু দ্য লাইন, মনে আছে নিশ্চয়ই, কালকে করিয়েছিলাম, পেন থ্রু দ্য লাইন, লাইনটি কেটে দাও। তারপর 2 নম্বর, হি গেভ ফলস উইটনেস, বলতে হবে হি গেভ, আচ্ছা ফলস ইভিডেন্স, সে মিথ্যা প্রমাণ দিয়েছিল। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা না বলে বলতে হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। হি গেভ মি আ ভিজিট, সে আমাকে পরিদর্শন করেছিল, তাহলে হি গেভ না বলে বলতে হবে পেইড মি আ ভিজিট। আচ্ছা হি উইল গিভ দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা দেবে, দেখো পরীক্ষা তো ইংরেজি এটা হচ্ছে তোমার সিট ফর, তাহলে হি উইল সিট ফর দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা দেবে। তাই হচ্ছে আমাদের মোটামুটি সেন্টেন্স কারেকশন, আশা করি সবগুলোই তোমাদের হয়েছে। আহ, আচ্ছা তোমাদের যাদের সব হয়েছে তাদের বেশ ভালো প্রস্তুতি আছে। আচ্ছা ওকে ফাইন, তো এরপরে দেখো আমাদের অ্যান্টোনিম সিনোনিম, সিনোনিম কি ছিল? রেসপেক্ট মানে সম্মান, রেসপেক্ট মানে কি, সরি, রেসপেক্ট মানে সম্মান, তার সিনোনিম হচ্ছে অনার বা প্রেস্টিজ। আচ্ছা অনার দিয়ে বাক্য রচনা করো যে উই শুড অনার, আমাদের সম্মান করা উচিত, আচ্ছা আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদেরকে কি করা উচিত? অনার করা উচিত, সম্মান করা উচিত। তারপর কি আছে 2 নম্বর, স্টারেল, স্টারেল মানে হচ্ছে বন্ধা,
মানে বন্ধা অথবা বলতে পারো তুমি অনুর্বর। তো বাক্য রচনা স্টাইলের সিনোনিম বলতে পারো ব্যারেন। বাক্য রচনা করতে পারো দিস ফিল্ড, এই মাঠ ইজ ব্যারেন। এই মাঠটা হয় ব্যারেন মানে হচ্ছে অনুর্বর বা বন্ধ্যা, এখানে কোনো ফসলাদি জন্মগ্রহণ করে না, এরকম ব্যাপারটা। সাকসেস মানে সফলতা, সাফল্য বা সফলতা। তুমি বলতে পারো প্রসপারিটি, সমৃদ্ধি বা সফলতা। যেমন আচ্ছা, তোমরা বলতে পারো যে হার্ড ওয়ার্ক রেজাল্টস ইন, হার্ড ওয়ার্কের রেজাল্ট হলো, সরি রেজাল্টের উপর না তো প্রশ্নটা, রেজাল্টস ইন প্রসপারিটি। কঠোর পরিশ্রমের ফলাফলটা হচ্ছে সফলতা। তারপরে উইল মানে হচ্ছে ইচ্ছা, উইল মানে ইচ্ছা। তুমি বলতে পারো তোমার উইশ, ইচ্ছা। যেমন কি বলা যায় যে আই উইশ আই ওয়ার আ পোয়েট, আমি যদি একজন কবি হতাম। উইশ। কুইক মানে হচ্ছে দ্রুত, তো দ্রুতর সিনোনিম বলতে পারো ফাস্ট। যেমন হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে। ঠিক আছে, ভিক্টোরি দিয়েছো, হ্যাঁ ভিক্টোরি হবে, শিলা বলেছো ভিক্টোরি হবে, সমস্যা নেই। স্যার বিগত ক্লাসগুলোর শেষের ক্লাস কি দেখে দিত অ্যান্টোনিম প্রতিদিন 10টা করে। আচ্ছা, কি বলছো বুঝিনি। সাকসেসে ভিক্টোরি দিলে হবে কিনা, অবশ্যই হবে, সেই ভিক্টোরি দেওয়া হবে, সমস্যা নেই। উইল কি উইলিং দিলে হবে কিনা, না উইলিং হবে না। স্যার অ্যান্টোনিমের যদি ওয়ার্ড গুলোর বাংলা দেওয়া ছিল তাই পড়তে ভালো লাগছিল। আচ্ছা ঠিক আছে, সবকটা হয়েছে, থ্যাংক ইউ। তো আশা করি তোমাদের হয়েছে মোটামুটি। স্যার রেজাল্টের সাথে কি এস লিখছেন? হ্যাঁ রেজাল্টস লিখছে, হ্যাঁ এস লিখেছে, কারণ সাবজেক্ট কি বলো, হার্ড ওয়ার্ক, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য রেজাল্টের সাথে এস লিখেছি, রেজাল্টস ইন প্রসপারিটি। প্যাসেজের সম্পর্কে কিছু বলেন, প্যাসেজের ক্লাস কি এখানে দেওয়া হয়েছে, ওইটার জন্য কি পরামর্শ দেন? প্যাসেজের ক্লাস আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়েছি বেশ কয়েকটি, তোমরা একটু নিচে মানে পিছনে যাও, পিছনে দেখো ক্লাস গুলো আছে, প্যাসেজের উপর 4 থেকে 5টা ক্লাস দেওয়া আছে, তোমরা সেগুলো একটু করে ফেলবে। কারণ প্যাসেজের রেকর্ডেড ক্লাস মানে প্যাসেজ তো খুব সহজ একটা বিষয়, এর জন্য তোমার আহ, আহ, এর জন্য ওটার উপর বেশি সময় নষ্ট করছি না, সময় ক্ষেপণ করছি না আর কি। আমি তোমাদের ক্লাসগুলো দিয়েছি, তোমরা ক্লাসগুলো যারা পাও নাই তোমরা একটু পিছনের দিকে দেখো, তোমরা অবশ্যই পেয়ে যাবে ক্লাসগুলো। স্যার সিনোনিম না পড়লে হবে না, হবে না, সিনোনিম সিলেবাস আছে, পড়তে হবে। স্যার রুল 6 নম্বরটা কিভাবে শিখলে মনে থাকবে? রুল 6 নম্বরটা বুঝে নাই, কোন 6 নম্বরটা? স্যার হোস্টাইলের সিনোনিম আনফ্রেন্ডলি, হ্যাঁ হবে। রিফিউজের সিনোনিম কনফিডেন্স দিলে হবে কিনা, না রিফিউজি কনফিডেন্স না। রিফিউজি জিনিসটা মানে কি, যারা শরণার্থী তাদেরকে রিফিউজি বলে, তো রিফিউজি আর কনফিডেন্স সেটা তো এক জিনিস হলো না, সেটা হবে না। আর প্যারাগ্রাফটা সবাই একটু সবাই লিখে নেবে। তাই হচ্ছে আমাদের ক্লাস টেস্ট শেষ। তো আজকে আমাদেরকে নতুন যে আইটেম, আজকে আমাদের 20 নম্বর ক্লাসের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমাদের আজকে রুল নম্বর 7, 1 নম্বর মানে একটাই রুলস পড়তে হবে সেন্টেন্স কারেকশনে, সেটা করতে করতে আমাদের ক্লাস একেবারে অনেক বড় হয়ে যাবে। কারণ রুল নম্বর 7-এর ভিতর যে প্রশ্নগুলো আছে সেখান থেকে একটা প্রশ্ন প্রায়ই পরীক্ষা আসে, কারেকশন। সো আমরা রুল নম্বর 7-এ মানে আজকে পড়বো রুল নম্বর 7। সবাই মনোযোগ দেবেন, খুবই ভালো করে মনোযোগ দেবেন, কারণ এটা থেকে অনেক ভালো ভালো প্রশ্ন আসে। আচ্ছা, আর হচ্ছে আজকে বিগত বছরের প্রশ্ন রাইট ফ্রম অফার্স 2017 থেকে 2018 সাল কমপ্লিট করব। সিনোনিম শেষ হয়ে গেছে, আর সিনোনিম এটা আমি লিখেছি আমার ভুলে। আর প্যারাগ্রাফ আমরা 3 নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেবো। 20 নম্বর ক্লাস শেষ আজকে হবে ইনশাল্লাহ। তো এরপরে আমি তোমাদেরকে নতুন ক্লাস প্ল্যান অর্থাৎ 21 থেকে 30 নম্বর ক্লাস প্ল্যান আমি তোমাদেরকে আহ, নতুন আপডেট করে দিব, সেটা পাবে তোমরা, সমস্যা নেই। তো আপাতত দেখো আমরা কি কি কোথায় যাচ্ছি, আমরা আমাদের আজকে প্রথমত সাজেশন মানে রুল নম্বর 7-এ চলে যাচ্ছে। আচ্ছা,
আচ্ছা, রুল নম্বর 7টা সবাই দেখি। আমাদের প্রথম যেটা রয়েছে সেটা রয়েছে ইনসিস্ট। ইনসিস্ট মানে জোরাজুরি করা। আচ্ছা, কি বলেছে দেখো, ইনসিস্ট। পঞ্চাশটা অ্যান্টোনিম পড়লে কমন পাবে কিনা? হ্যাঁ, 50টা পড়লে যথেষ্ট ইনশাল্লাহ। তো দেখো কি বলছে। আচ্ছা দেখো তো, 7 নম্বর সূত্রটা কি বলেছে? 7 নম্বর সূত্রটা বলেছে আহ ব্যাখ্যা সহ একটি ছকে দেয়া হলো, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা। প্রথমে 1 নম্বর যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে তোমার ইনসিস্ট। ইনসিস্ট শব্দের অর্থ পিড়াপিড়ি করা বা জোরাজুরি করা। আমি তোমাকে একটা ট্রান্সলেশন দিয়ে বুঝাই ব্যাপারটা। যেমন এখানে যদি আমি লিখি, দেখো যে সে আমাকে ঢাকা যেতে, আচ্ছা আমি নিচে নিচে, সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল। সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল। এই যে বাক্যটা আমি লিখলাম, সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল, এই বাক্যটা তোমাকে যদি করতে হয় তাহলে দেখো আহ দেখো এখন কমেন্ট পড়ছি না, কমেন্ট করার থেকে এদিকে আসো, তোমরা ক্লাসের দিকে মনোনিবেশ করো। কমেন্ট যখন করতে বলবো তখন করো, এখন কমেন্ট করো না। আমরা ক্লাসের দিকে আসি। সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল, তাহলে সে মানে হচ্ছে হি, জোরাজুরি করা হচ্ছে ইনসিস্ট। দেখো সূত্রটা কি, প্রথমে ইনসিস্ট বসাতে হয়। হি ইনসিস্টেড, সে জোরাজুরি করেছিল। আচ্ছা, সে, তাহলে সাবজেক্ট বসালাম সে, আমাকে জোরাজুরি করেছিল, ভার্বটা বসালাম জোরাজুরি করেছিল, হি ইনসিস্টেড। তারপর হচ্ছে অন ঢাকা যেতে, তাহলে মাই গোয়িং টু ঢাকা। ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। আমাদেরকে যখন আমরা ইনসিস্ট দিয়ে যখন বাক্য রচনা করব, তখন আমাদেরকে প্রথমত দিতে হবে ইনসিস্ট, ইনসিস্টের পর একটা অন দিতে হবে, অনের পর দিতে হবে পসেসিভ। পসেসিভ চিনো তো? যেমন আই এর পসেসিভ মাই, আমি একটু লিখে দেই, আই এর পসেসিভ মাই, তারপরে উই এর পসেসিভ আওয়ার, ইউর পসেসিভ ইয়োর, হির পসেসিভ হিস, হ্যাঁ ইত্যাদি। যেমন শির পসেসিভ হার, দের পসেসিভ দেয়ার, ইত্যাদি। তো আমাদেরকে ইনসিস্ট দিয়ে যদি বাক্য রচনা করতে হয়, সবসময় মনে রাখতে হবে ইনসিস্টেড এর পর অন বসে, ইনসিস্টেড পর অন, প্লাস হচ্ছে যাকে রিকোয়েস্ট করছে বা যাকে জোরাজুরি করছে তার পসেসিভ। যেমন সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল, সে জোরাজুরি করেছিল, তাহলে হি ইনসিস্টেড, সে জোরাজুরি করেছিল আমাকে, তাহলে অন মাই, অন বসাই, তারপরে যাকে জোরাজুরি করছে তার পসেসিভ দিতে হবে, বলতে হবে অন মাই। ঢাকা যেতে, তাহলে গোয়িং টু ঢাকা, তোমাকে যে কাজটায় জোরাজুরি করেছে সেই কাজটার সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তার মানে আমাদেরকে এখানে 4টি জিনিস মনে রাখতে, মানে 3টি জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম 1 নম্বর ইনসিস্টেড এর পর অন বসে, 2 নম্বর অনের পর পসেসিভ বসে, 3 নম্বর পসেসিভের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। এই 3টি কাজ আমাদের মনে রাখতে হবে। সে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল, হি ইনসিস্টেড, সে জোরাজুরি করেছিল অন মাই, প্রথমে অন দিতে হবে, তারপর পসেসিভ দিতে হবে অন মাই, তারপর 3 নম্বর হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, যে আমাকে ঢাকা যেতে জোরাজুরি করেছিল অন মাই গোয়িং টু ঢাকা। আমি যদি তোমাদেরকে আরেকটি বাক্য দিয়ে উদাহরণ দিই, সেটা তোমরা ট্রান্সলেশনটা একটু করো দেখি কমেন্টে, তারপর আমাকে বলে দাও ট্রান্সলেশনটা। আমি বাংলা একটা বাক্য লিখছি, তোমরা এটার উত্তর করার চেষ্টা করো, ইংরেজি করার চেষ্টা করো। আচ্ছা, সে, আচ্ছা যাও, আমি তাকে বই পড়তে, বইটি পড়তে জোরাজুরি করেছিলাম।
এটার ইংরেজিটা করো তো একটু পারলে। আমি তাকে বইটি পড়তে জোরাজুরি করেছিলাম, এটার ইংরেজিটা পারলে একটু করো। দেখো, আমি তাকে বইটি পড়তে জোরাজুরি করেছিলাম। নিগার সুলতানা বলে ফেলেছো, গুড, থ্যাংক ইউ, খুবই সুন্দর। আই ইনসিস্টেড হিম অন রিডিং বুক, খুব সুন্দর, খুবই সুন্দর। আই ইনসিস্টেড অন হিম না, সুন্দর, কিন্তু হিম না, হিজ বসাবা, পসেসিভ বসাতে হবে। হির পসেসিভ হিজ, আমি কি হিম লিখছিলাম? তাহলে তো বোধহয় আমি ভুল বলেছিলাম। আই পসেসিভ মাই, উইর পসেসিভ হচ্ছে আওয়ার, ইয়োর পসেসিভ হচ্ছে ইয়োর, হির পসেসিভ হচ্ছে হিজ, শির পসেসিভ হচ্ছে হার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দের পসেসিভ হচ্ছে দেয়ার। এটা হচ্ছে পসেসিভ, যারা না জানো তারা সেভ করে রাখতে পারো। আই ইনসিস্টেড অন হিম না, অন হিজ হবে, অথবা হার যদি মহিলা বুঝো, হার। গুড, অনেকেই বুঝতে পেরেছো। আই ইনসিস্টেড অন হিজ রিডিং বুক, অনেকেই পেরেছো, থ্যাংক ইউ। তো প্রথমে আমি একটু বলে নেই, তো প্রথমে বলতে হবে যে কি, বলো, আমি জোরাজুরি করেছিলাম। ইনসিস্টেড আই ইনসিস্টেড আমি জোরাজুরি করেছিলাম অন হিজ তোমার রিডিং দ্য বুক, রিডিং দ্য বুক, আমি তাকে বইটি পড়তে জোরাজুরি করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, তিনটি বিষয়কে আমাকে খেয়াল রাখতে হবে, আমি ঠিক করেছি কিনা। প্রথমত অন দিয়েছি কিনা, পসেসিভটা দিয়েছি কিনা, ভার্বের সাথে আইএনজি দিয়েছি কিনা। তাহলে ইনসিস্টের ব্যাপারটাই। এখন আমাদের পরীক্ষায় এই বাক্যটা আমাদেরকে অনেকভাবে ঘুরাই ফিরাই দেয়, মানে হচ্ছে আমাদেরকে কনফিউজ করার জন্য অনেকভাবে দেয়। তো সেটাকে আমরা যেভাবে কনফিউজ আমাদের করুক না কেন, আমাদের যে কাজটি করতে হবে, তিনটি জিনিস আমাদের ঠিক রাখতে হবে। আমাদেরকে ইনসিস্টেটের পর কি করতে হবে, তোমার ইনসিস্টেটের পর আমাদেরকে অন বসাতে হবে, অনের পরে আমাকে বসাতে হবে হচ্ছে তোমার পসেসিভ, তারপরে আইএনজি বসাতে হবে। যেমন আমরা যে বাক্যগুলো পাবো সেগুলো আগে বাংলা অর্থটা আমাদের নিজেদের মধ্যে সাজাবো। এই যে আমি বাক্যটা তোমাদেরকে করালাম একটু আগে, এই বাক্যটার মতো বাংলা অর্থ সাজাবো। যেমন আমি যদি বলি যে সে আমাকে, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজোরি করেছিল, এটা ইংরেজিটা কি হবে দেখো, হি ইনসিস্টেড এর পর একটা অন বসাতে হবে, অন, তারপর হচ্ছে কাকে, আমাকে, তাহলে মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজোরি করেছিল। তারপরে দেখো 36 নম্বর বাক্যটা বলেছে, মাই ফাদার ইনসিস্টেড মি, আমার বাবা আমাকে জোরাজুরি করেছিল টু স্টাডি অনার্স ইন ইংলিশ, ইংরেজিতে অনার্স করতে আমাকে, অনার্স কোর্স করতে আমাকে জোরাজুরি করেছিল। তাহলে বলতে হবে ইনসিস্টেড পর অন, মাই ফাদার ইনসিস্টেড, বাবা আমাকে জোরাজুরি করেছিলেন, অন মাই, টু স্টাডি না বলে বলতে হবে স্টাডিং অনার্স কোর্স ইন ইংলিশ, আমার বাবা আমাকে ইংরেজিতে অনার্স কোর্স করার জন্য জোরাজুরি করেছিল। আচ্ছা, 37, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইনসিস্টেড মি, আমাকে জোরাজুরি করেছিল, দ্যাট আই শুড গো টু হিজ হোম, যে আমার তার বাড়িতে যাওয়া উচিত। এভাবেও যদি বলে, আমাকে বলতে হবে এরকম, ট্রান্সলেশনটা সঠিকভাবে করতে হবে, বলতে হবে আমার বন্ধু আমাকে জোরাজুরি করেছিল, মাই ফ্রেন্ড ইনসিস্টেড অন মাই গোয়িং টু হিজ হোম, আমার বন্ধু আমাকে তার বাড়িতে যেতে জোরাজুরি করেছিল। মাই কেন হলো, মাই হলো কোথায়, মাই কোথায় হলো, মাই, মাই কোনটা, মাই হলো হচ্ছে মির জন্য, মি আমাকে, আমাকে তো, আমাকে তো হবে না, এটা মাই হবে, মাই স্টাডিং। আচ্ছা, তোমার কয়েকটা প্রশ্ন একটু নিজেরা প্র্যাকটিস করো তো দেখি, পারো কিনা। আমি কয়েকটা বিগত বছরের প্রশ্ন দিচ্ছি, তোমরা এখান থেকে তোমরা দুটি প্রশ্ন করো, বিগত বছরের দুটি প্রশ্ন করো, 1 এবং 2 নম্বর প্রশ্নটা একটু করো তো সবাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দুটি প্রশ্ন আছে, তোমার দুইটি প্রশ্ন করো তো দেখি, 1 এবং 2 নম্বর। একটা হচ্ছে তোমার, প্রথম প্রশ্নটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2008 সালে এসেছিল, আর তোমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 এবং 2019, 2টা বছর এসেছিল। দেখো, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল। দেখি 1 আর 2 প্রশ্নটির উত্তরটা পারো কিনা তোমরা।
আচ্ছা ঠিক আছে, তো অনেকেই করেছো। তো দেখো দুটি প্রশ্ন, তো তাই দুটি প্রশ্নের উত্তরটা একটু দেখো সবাই। প্রথম প্রশ্নটির উত্তরটা কি? প্রথম প্রশ্নের উত্তরটা আছে দেখো, মাই প্যারেন্টস, আমার বাবা মা, ইনসিস্টেড মি, আমাকে জোরাজুরি করেছিল, টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার বাবা মা আমাকে অনার্স কোর্স পড়ার জন্য জোরাজুরি করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে ইনসিস্টেড এর পর কি বসাতে হবে? অন, তারপর মাই স্টাডি থেকে স্টাডিং, অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। আশা করি সবাই পেরেছো এবং বুঝেছো। ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন দ্য এনইউ। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ, অনেকেই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তারপরে বলেছো যে কি, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজুরি করেছিল। এটার অ্যান্সারটা হবে হি কি বলে, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তো মূল মূল কথা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে ইনসিস্টেড এর পর যে রূপেই দেয়া থাকুক না কেন, প্রশ্নটা যেভাবেই দেয়া থাকুক না কেন, আমাকে গঠন করার ক্ষেত্রে ইনসিস্টেড পর অন দিতে হবে, তারপর মাই দিতে হবে, মানে পসেসিভ দিতে হবে, মানে যে সাবজেক্টটা। সাধারণত এই বাক্যে ওই আমাকে জোরাজোরি করেছিল এরকম কথাই আসে। এমনিতে আমি তোমাদের বানাই অন্যভাবে করাইছি, কিন্তু অন্যভাবে আসে না, এইভাবেই আসে। আর পরীক্ষায় যদি ইনসিস্ট দিয়ে বাক্য আসে, তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একেবারে নিশ্চিত থাকো তোমার এই প্রশ্নটা দেবে, মানে ইনসিস্ট দিয়ে থাকলে এই 2 নম্বর প্রশ্নটাই দেবে, আর অন্যভাবে দেবেই না। আর এই যে তোমার ইনসিস্ট দিয়া অদ্যাবধি এই একটা প্রশ্নই আসছে, দেখো 2014 এবং 2019 সালে আসছে। আর এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা আসছে একেবারে একটা কলঙ্কিত, মানে মনে আছে তোমাদের 2008 সালের একটা প্রশ্ন, সেই 8 সালের প্রশ্নে, রাগ হওয়া প্রশ্ন এত বড় দিচ্ছে। ইনসিস্টের এমনি ছাত্রছাত্রী জানে না, আবার যদি এত বড় বাক্য দিয়ে ইনসিস্ট দিয়ে দেয় তাহলে তো মুশকিল না। সেটা দিছিল কত সালে? ওই যে 2008 সালে। তো 8 সালের প্রশ্নটা কঠিন ছিল, সেটা তো জানোই। তো সেরকম প্রশ্ন আর হবে না আমাদের পরীক্ষায়, এই একটা বাক্যই সাধারণত দেয় ইনসিস্ট দিয়ে। তারপর যদি দেয়, আমি সিকিউরিটি রাখলাম, তোমাদেরকে বুঝাই দিলাম, অন্যভাবে দিলে আশা করি তোমরা পারবা। এরপর আসো আমাদের দ্বিতীয়টা, আশা করি ইনসিস্টের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। 37 নম্বরটা যে বোঝো নাই, 37 নম্বরটা বলতেছো বুঝি নাই। মাই ফ্রেন্ড ইনসিস্টেড মি, আমার বন্ধু আমাকে ইনসিস্ট করেছিল, দ্যাট যে আই শুড গো টু হিজ হোম। তো এইভাবে বাক্যটা হবে না যে আমার বন্ধু আমাকে ইনসিস্ট করেছিল যে আমি আমাকে 37 নম্বর বোঝে নাই, যে তাকে একটু বোঝাচ্ছি, যে আমার বন্ধু আমাকে জোরাজোরি করেছিল যে আমার তার বাড়ি যাওয়া উচিত। তো এইভাবে কথা হবে না, ইংরেজিতে এটা হয় না। ইংরেজিতে গঠনটা হবে বাংলায় অর্থ আনো, যে আমার বন্ধু আমাকে জোরাজোরি করেছিল তার বাড়ি যেতে। তাহলে এটা কিভাবে আনবে? ইনসিস্টেড পর অন, আমাকে মানে মাই, তারপর হচ্ছে গোয়িং যেতে, টু হিজ হোম। এই শুড বুট কিচ্ছু আসবে না এখানে, একটু শুড দিয়ে তোমাকে কনফিউজ করে দেওয়া আছে। তো তোমাকে সেটা বুঝতে হবে যে আমার বন্ধু আমাকে জোরাজোরি করেছিল, এই যে ইনসিস্টেড এর পর মি দ্যাট আই শুড গো, এইটুকু তোমাকে পরিবর্তন করতে হবে। এইটুকু পরিবর্তন করতে বলতে হবে, ইনসিস্টেড এর পর একটা অন দিতে হবে, অন দিলাম। তারপরে হচ্ছে কাকে জোরাজোরি করছে? আমাকে, তাহলে মাই কি করতে জোরাজোরি করছে? তার বাড়ি যেতে, গোয়িং। তার জন্য মি দ্যাট আই শুড কেটে অন মাই গোয়িং হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ থ্যাংক ইউ। তো এরপরে আসো আমাদের 2 নম্বর বিষয়টা হচ্ছে কি, দেখো তারপরে আমাদের 7 নম্বর সূত্রের 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রেফার। কি বলো? প্রেফার। প্রেফারের বাংলাটা হচ্ছে একটার চেয়ে আরেকটিকে অধিকতর পছন্দ করা। যেমন তুমি যদি মনে করো, এটার গঠনটা কি, প্রেফারের পর যে দুটি কাজের পার্থক্য যদি বুঝায়, প্রথম কাজের ভার্বের সাথে কি হবে? প্রথম কাজের ভার্বের সাথে আইএনজি হবে, প্রথম কাজের ভার্বের সাথে আইএনজি, তারপর মাঝখানে একটা টু বসবে, তারপর দ্বিতীয় কাজের ভার্বের সাথে আইএনজি বসবে। এটা তোমরা এভাবে না বুঝলে আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি একটা বাক্য লিখতেছি ইংরেজিতে, বাক্যটা হচ্ছে এরকম যে আহ, যে তোমার আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। এখন বুঝতে হবে তুমি দুটি কাজের পার্থক্য প্রকাশ করছো, এখন কোন কাজটাকে তুমি বেশি পছন্দ করো? আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি, কাকে বেশি পছন্দ করো? পড়া। পড়াটাকে তুমি বেশি পছন্দ করো কার থেকে? লেখার চেয়ে, তাই তো? তো দুটি কাজের মধ্যে পার্থক্য করেছো, তো বলবে আমি বেশি পছন্দ করি, তাহলে আমি প্রেফার করি। আচ্ছা আমি কি প্রেফার করি? পড়াকে বেশি পছন্দ করি, তাই তো? আই প্রেফার পড়া। এখন এই যে কাজটা দিচ্ছ, এই কাজের সাথে আইএনজি হবে, যে আই প্রেফার রিডিং, আমি পড়াকে বেশি পছন্দ করি, মাঝখানে একটা টু দিতে হবে, টু দিয়ে তোমার যে আরেকটি কাজ আছে ওই কাজের সাথে আইএনজি হবে, যে কাজটাকে তুমি কম পছন্দ করো, যেমন লেখা।
তাহলে লেখা ইংরেজি রাইটিং, তাহলে দেখো বাক্যটা হচ্ছে কি, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। এটার ইংরেজিটা হচ্ছে আই প্রেফার, আমি বেশি পছন্দ করি, প্রেফার মানে বেশি পছন্দ করা, তাহলে আই প্রেফার আমি বেশি পছন্দ করি পড়াকে বেশি পছন্দ করি, তাহলে রিডিং টু রাইটিং। আমি তোমাদেরকে একটা বাংলা দিচ্ছি, দেখি এই বাংলাটা তোমরা পারো কিনা, আমি তোমাদের কাছ থেকে কমেন্ট প্রত্যাশা করছি। যেমন মেয়েটি মেয়েটি নাচ করার চেয়ে গান করা বেশি পছন্দ করে। দেখি এটার ইংরেজিটা করো তো, দেখি পারো কিনা। মেয়েটি নাচ করার থেকে দেখো তো পারো কিনা। মেয়েটি নাচ করার থেকে গান করা বেশি পছন্দ করে। আচ্ছা, দি গার্ল প্রেফার্স সিঙ্গিং টু ডান্সিং, রাইট, অনেকেই পেরেছো। মেয়েটি নাচ করার থেকে গান করা বেশি পছন্দ করে। হুম, ঠিক আছে, অনেকেরই হয়েছে। ও সরি, মুছে ফেলাইলাম, তাহলে হবে মুছে ফেলাইছি, সরি, আমি লিখি যে মেয়েটি, তাহলে দি গার্ল পছন্দ করে মানে প্রেফার্স গান করাকে বেশি পছন্দ করে, তাহলে সিঙ্গিং কে বেশি পছন্দ করে টু ড্যান্সিং এর থেকে। আমাদের সবসময় মনে রাখবে যে দুটি কাজের পার্থক্য যখন প্রকাশ পাবে, দুটি কাজের পার্থক্য প্রকাশ পাওয়ার জন্য মাঝখানে একটা টু বসবে। মাঝখানে কি বসবে? টু। পার্থক্য প্রকাশ করার জন্য মাঝখানে বসবে টু, আর এই দুই কাজের সাথে, প্রথম কাজের সাথে আইএনজি আর দ্বিতীয় কাজের সাথে আইএনজি। তার মানে আমাদের সূত্রটাই দাঁড়াচ্ছে প্রেফার এর পরে আমাদের দুটি কাজের পার্থক্য প্রকাশ পাবে। তাহলে প্রথম কাজ প্রথম কাজের সাথে আইএনজি, মাঝখানে টু, তারপর হচ্ছে দ্বিতীয় কাজের সাথে আইএনজি, যে দুটি কাজের মধ্যে আমি পার্থক্যটা তৈরি করব। এখন তোমাকে এই গঠনটাকে কনফিউজ করার জন্য বিভিন্ন ভাবে দিতে পারে, তুমি তোমার মতো করে কনফিউজ না হয়ে তুমি অ্যান্সার করবে। যেমন আমি যদি কতগুলো বিগত বছরের প্রশ্ন দেখাই, বিগত বছর বলতে আমি এখানে উদাহরণ রেখেছি, দেখো সবাই, প্রথম প্রশ্নটিতে কি আছে, আই প্রেফার টু রিড দেন রাইট। তাহলে এই বাক্যটার মানে তুমি বুঝতে পারছো যে আমি পড়াকে বেশি পছন্দ করি লেখার চেয়ে। তাহলে দুটি কাজ, পড়া এবং লেখা, তুমি বলবে আই প্রেফার পড়া মানে রিডিং টু রাইটিং, মাঝখানে টু বসেছে, আর দুটি কাজের মধ্যে ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। তুমি বাক্যটার অর্থ পড়ে বুঝতে হবে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য তোমাকে করতে বলা হয়েছে। আচ্ছা, হি প্রেফার্স টু স্লিপ দেন রিড, সে পছন্দ করে, মানে প্রেফার্স টু স্লিপ, সে ঘুমাতে বেশি পছন্দ করে, দেন রিড, পড়ার চেয়ে। এটা আমাদের অনেকেরই পছন্দের বিষয়, মানে হ্যাঁ, যে সে ঘুমাতে বেশি পছন্দ করে পড়ার চেয়ে। তাহলে এখানে দুটি কাজের পার্থক্য, ঘুমানো এবং পড়ার সাথে পার্থক্য। তাহলে হি প্রেফার্স স্লিপিং, মাঝখানে টু, রিডিং, সে স্লিপিংটাকে বেশি পছন্দ করে রিডিং এর থেকে। হ্যাঁ, যেটা বেশি পছন্দ করে সেইটা আগে বলবে, ঠিক বলেছো নিয়াজ মোহাম্মদ শাহরিয়ার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রেফারের ব্যাপার। আশা করি প্রেফারের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, আর একটু প্র্যাকটিস করলে আমাদের প্রেফারের ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার সে অ্যাভেল সম্পর্কে একটু আলোচনা করি। অ্যাভেল বিষয়টা কি? কই অ্যাভেল, তাই তো? আচ্ছা, রাইট, অ্যাভেল মানে হচ্ছে কোন সুযোগ কাজে লাগানো। অ্যাভেলের পর সবসময় সেলফ যুক্ত প্রণয়ন বসে। প্রথম কাজ হচ্ছে সেলফ যুক্ত প্রণয়ন বসানো, 2 নম্বর কাজ হচ্ছে অফ দেওয়া, আর 3 নম্বর কাজ হচ্ছে সুযোগটি দেওয়া। যেমন আমি যদি বলি, আমি তোমাকে বাংলা যদি বলি যে আমি সুযোগটি কাজে লাগিয়েছিলাম। দেখো এটার ইংরেজিটা হবে আমি, মানে আই,
অ্যাভেইলড কাজে আমি লাগিয়েছিলাম, আই অ্যাভেইলড সুযোগটি, মানে সরি ভুল বলছি, আই অ্যাভেইলড, অ্যাভেইলের পর সেলফ যুক্ত প্রনাউন, কে কাজে লাগাচ্ছিল, আমি কাজে লাগাচ্ছিলাম, তাহলে আই অ্যাভেল, আই এর সেলফ যুক্ত প্রনাউন, আই অ্যাভেল মাই সেলফ, তারপর বসাতে হবে 1 নম্বর সেলফ যুক্ত প্রনাউন, 2 নম্বরে অফ, তাহলে অফ, তারপর সুযোগটি, চান্স মানে সুযোগটি, তো আই অ্যাভেইলড মাই সেলফ অফ দি চান্স বা অপরচুনিটি, যা বলো, তাই না? যেমন আমি যদি এই কথাটাকে অন্যভাবে বলি যে আমি, আচ্ছা, বা যদি বলি যে সে সুযোগটি কাজে লাগায়, সে সুযোগটি কাজে লাগায়, তাহলে সে কাজে লাগায়, তাহলে হি অ্যাভেলস, তারপর হচ্ছে হিমসেলফ, তারপর হচ্ছে তোমাকে বসাতে হবে অফ দা সুযোগ, মানে দা চান্স বা অপরচুনিটি, যা বলো, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে আমাকে মনে রাখতে হবে যে অ্যাভেলের পর একটা সেলফ যুক্ত প্রোনাউন বসবে, এই যে সাবজেক্টটা থাকবে তারপর তার একটা সেলফ যুক্ত প্রোনাউন, এরপর একটা কি বসবে, অফ বসবে, এটুকুই কাজ, আর তারপরে সুযোগটা। আমরা যদি এরকম বাক্য দেখি বিগত বছরে যেটা এসেছে, যেমন 40 নম্বর, হি অ্যাভেলস দি চান্স, সে সুযোগটি কাজে লাগায়, তাহলে এই কথাটা এভাবে বলতে হবে, হি অ্যাভেলস এর পর একটা হির সেলফ যুক্ত প্রোনাউন আসবে, অ্যাভেল হিমসেলফ, তারপরে কি বলো, অফ, তারপরে কি, দি চান্স, হি অ্যাভেলস হিমসেলফ অফ দ্য চান্স। তারপর দেখো, আই শ্যাল অ্যাভেল দ্য অপরচুনিটি, আমি সুযোগটি কাজে লাগাবো, তাহলে অ্যাভেলের পর শ্যাল, আই এর কি করতে হবে, সেলফ যুক্ত প্রোনাউন, তাহলে আই শ্যাল অ্যাভেল মাই সেলফ, তারপরে অফ বসাতে হবে, তারপর সুযোগটি, দ্য চান্স। তো ছোট্ট একটি কথা, অ্যাভেলের পর সেলফ যুক্ত প্রোনাউন প্লাস অফ, এটুকুই, দুটো কথা, অ্যাভেলের পর সেলফ যুক্ত প্রোনাউন আর অফ, শেষ। তো আমরা এখানে কি কি করলাম, আমরা করলাম হচ্ছে আমরা প্রেফার করলাম, সরি, প্রথমে করলাম হচ্ছে তোমার ইনসিস্ট করলাম, প্রেফার করলাম, এরপরে করলাম অ্যাভেল, 3টা হয়ে গেল। এবার 4 নম্বর হচ্ছে ইনফর্ম, এটা অবশ্য বইতে লেখা নাই তোমাদের, বইতে এটা দেওয়া হয়নি, পরে দেওয়া আছে, নোটের ভিতরে দেওয়া আছে, বাট ইনফর্মের পরে আমাদের সূত্রটা কি, ইনফর্মের পরে ব্যক্তি বসাতে হয়, অফ দিয়ে যা জানানো হয় তাই বসাতে হয়। যেমন আমি প্রিন্সিপাল স্যারকে, আমি প্রিন্সিপালকে সমস্যাটি জানাবো। এখন আমরা বাঙালিরা, আমাদের সাদা মনে কাদা নাই, আমরা খুবই মানে আমরা খুবই কি বলে যে আমরা খুব সহজ সরল ভাবে বাক্য রচনা করবো এটা, আমরা বাঙালিরা, যে আমি প্রিন্সিপালকে সমস্যাটি জানাবো, তাহলে আমি জানাবো কি বলবো, আমি জানাবো কি বলবো, মানে যে আই শ্যাল ইনফর্ম, আমি জানাবো সমস্যাটি, দা প্রবলেম টু দা প্রিন্সিপাল, সমস্যাটি জানাবো টু দা প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে, এইটা আমরা বাঙালিরা করব, কিন্তু এভাবে করলে ইংলিশটা বলবে সি ইউ নট ফর মাইন্ড, ভাইজান হয় নাই, আপনাকে কিসে আসতে হবে, মানে সিরিয়ালে আসতে হবে। সিরিয়ালটা কি, প্রথমে ইনফর্ম দিতে হবে, যে আই শ্যাল ইনফর্ম, আমি জানাবো, তারপরে কাকে জানাবো তাকে আনতে হবে, আই শ্যাল ইনফর্ম কাকে জানাবো, প্রিন্সিপালকে, তাহলে আই শ্যাল ইনফর্ম দা প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালকে জানাবো, কি জানাবো, তারপর অফ লিখে সেটা লিখতে হবে, অফ সমস্যাটি, তাহলে দি প্রবলেম, ঠিক আছে কিনা? মানে আমরা লিখতাম কি, এটা ট্রান্সলেশন, আমরা লিখতাম একেবারে সাদা সিধা ভাবে, যে কি তোমার আই শ্যাল ইনফর্ম দ্য প্রবলেম টু দ্য প্রিন্সিপাল, এটা আমরা করতাম, কিন্তু সেটা হবে না, আমাদের বলতে হবে আই শ্যাল ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দ্য প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা, তোমরা দেখো এই পরীক্ষা এটা কিরকম থাকে, যেমন হি ইনফর্মড দ্য নিউজ টু হিজ ফাদার, সে তার বাবার কাছে সংবাদটি জানিয়েছিল, কথাটা এভাবে বললে হবে না, আগে ব্যক্তি আসতে হবে, বলতে হবে হি ইনফর্মড হিজ ফাদার, তারপর অফ লিখে দ্য নিউজ, আগে ব্যক্তি, প্রথমে কি বলো, ইনফর্মের পর ব্যক্তি, তারপরে অফ, তারপরে যা জানানো হবে তাই, 3টা জিনিস, সিরিয়ালটা খেয়াল রাখতে হবে। তোমরা হয়তো বুঝেছো। এখন তোমাদের কি করতে হবে, যে বৃষ্টি বলেছে সি ইউ নট ফর মাইন্ডের বাংলা কি, তুমি এটা জানো না? এটা হচ্ছে আমাদের শ্যামল, সে ইংলিশ ছাড়া কথা বলে না, এমন একটা বাক্য ইংরেজিতে হয় না, সে শুধু ইংরেজিতে কথা বলে, মনে যা আসে তাই বলে, তো সি ইউ নট ফর মাইন্ড, তার এরকম একটি বাক্য, এর কোনো অর্থ নাই, এটা কোনো বাক্যই না, বাক্য হয় নাই এটা। 3 নম্বরটা আবার একটু বোঝান। আচ্ছা স্যার, কয়েকদিনের ক্লাসে মনোযোগ আনতে পারছি না, খালি কমেন্ট করলে এত মনোযোগ আসে না, তোমরা বেশি কমেন্ট করো, অপ্রয়োজনীয় কমেন্ট বেশি করো, এটা একটু কমাইতে হবে, তাহলে মনোযোগ আসবে। তো দেখো কি বলেছে আমাদের, দেখো এই বাক্যগুলো সবাই করে ফেলো, 9 নম্বর, 9টি বাক্য সবাই করে ফেলো, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের ভিতর কথাবার্তা না করে ফেলো, যদি না বোঝো ভালো হয়, তাতে বেশি ভালো হয়, কারণ আমার বোঝানোর সুযোগ থাকে, এই আর কি, আর যারা বোঝো তারা তো বোঝোই, সেটা হ্যাভ এ রিল্যাক্স, রাইট?
অ্যাভেলটা আর একটু বুঝান, চেষ্টা করো, আমি বুঝিয়ে দিচ্ছি। চেষ্টা করো, চেষ্টা করলে বুঝে যাবে। আর মনে করো যখন তুমি পারবা না তখনই তোমার বোঝার চেষ্টা শুরু হয়ে যাবে, আর তখনই বুঝে ফেলবা। 5 মিনিটে হয়ে যাওয়ার কথা, যে 5-6 মিনিট দিলাম, সমস্যা নাই। বই যাদের কাছে আছে সূত্র দেখে দেখে একটু মিলানোর চেষ্টা করো। ইনফর্মটা বোঝো নাই, ইনফর্ম থেকে পরীক্ষা বেশি আসে। ইনফর্মের পর সবসময় ব্যক্তি আগে আসবে, তারপরে অফ লিখতে হবে, অফ লিখে যা জানাবা সেটা আসবে। আমি যেমন 7 নম্বর বাক্যটা তোমাকে অ্যান্সার বলে দিচ্ছি, ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, এই ব্যাপারটা প্রিন্সিপালকে জানাও। এটা কি হবে? এটা হবে ইনফর্ম, আগে ব্যক্তি লিখতে হবে, ইনফর্ম দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালকে জানাও অফ দিস ম্যাটার, এই ব্যাপারটা এরকম লিখতে হবে। ইনফর্মের পর আগে ব্যক্তি আসবে, তারপরে অফ আসবে, তারপরে যে বিষয়টা জানানো হবে সেই বিষয়টা আসবে। শামীমও বলেছে অটো প্যারাগ্রাফ দিবেন না, অটো প্যারাগ্রাফ আমার বইতে আছে, পড়ে নিও। শিলা বেগম, অটো প্যারাগ্রাফ কি? অটো প্যারাগ্রাফ মানে একটা দিয়ে সব অনেকগুলো লেখা যায়, এটাকে বলে অটো প্যারাগ্রাফ, মানে একটা পড়লে অনেকগুলো হয়ে যায়। ঠিক আছে, অটো প্যারাগ্রাফ না লেখাই ভালো, তো নম্বর কম দেয়, এমনিতেই অনার্সে কম দেয় নম্বর, আরো যদি অটো প্যারাগ্রাফের কথা বলো সেটা আরো কম দেয়। সাজেশন পেপারের কত পৃষ্ঠায় পড়াচ্ছি? হ্যাঁ, সাজেশন বইয়ের পড়াচ্ছি হচ্ছে তোমার 21 পাতা পড়াচ্ছি, 21 পাতা। জুবায়েদ আহমেদ 21 পাতা পড়াচ্ছে। নুরুল আমিন, তুমি ডান বললে শুরু করবো, কারণ তুমি বেশি সময় চাইছো। নুরুল ইসলাম নাকি নুরুল আমিন? না, নুরুল আমিন বোধ হয়। ফজলুল হক সরকার বলেছে কখন হিমসেলফ, অ্যাভেল থাকলে কখন হিমসেলফ আর কখন মাইসেলফ হবে, বুঝি নাই। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্টের উপর ভিত্তি করে ফজলুল। সাবজেক্ট যদি আই থাকে তাহলে মাইসেলফ, সাবজেক্ট যদি হি থাকে তাহলে হিমসেলফ। কি বলছে প্যারাগ্রাফ? গ্লোবাল ওয়ার্মিং আর হবে কাছাকাছি দুটোই, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী। গুড, সোনিয়া পারবেন রিতা বলে দিয়েছে। আরো 1 মিনিট লাগবে নুরুল আমিনের। নুরুল আমিন বলে দিও, হয়ে গেলে শুরু করবো আর কি, তুমি যেহেতু সময় চেয়েছো। স্যার এখন কি মূল বই পাওয়া যাবে? হ্যাঁ, মূল বই পাওয়া যাবে। শিলার কোশ্চেন ছিল, করে ফেলো। ফজলুল আবার প্রশ্ন করেছে হিমসেলফ থাকলে কখন হিমসেলফ আর কখন মাইসেলফ হয়, বুঝি না। এটা হচ্ছে সাবজেক্টের উপর ভিত্তি করে ফজলুল।
সাবজেক্ট যদি হি থাকে তাহলে হিমসেলফ, আর যদি তোমার সাবজেক্ট আই থাকে তাহলে আইয়ের জন্য মাইসেলফ। আচ্ছা ঠিক আছে, তরুল হয়েছে কিনা? হ্যাঁ ডান, থ্যাংক ইউ। শুরু করছি, দেখো সবাই প্রথমে কি বলেছে। প্রথমে বলেছে হচ্ছে তোমার my parents insisted on my studying honors course in the national university. আচ্ছা ইনফরমেটর নেই, রাইট, ইনফরমেটর নেই, আমি এটা আগেই বলেছি। দেখো সবাই খেয়াল করো, মাই প্যারেন্টস ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। ইনসিস্ট থাকলে আগে অন বসে, ইনসিস্টের পর অন, আমাকে তাহলে মাই কি করতে, টু স্টাডি, তাহলে স্টাডিং, তিনটি কাজ, ইনসিস্টেড পর অন, তারপর হচ্ছে মাই মানে পসেসিভ, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। 2 নম্বর, হি ইনসিস্টেড মি, সে আমাকে জোরাজুরি করেছিল, টু গো দেয়ার, সেখানে যেতে, তাহলে ইনসিস্টেড এর পর অন, মি আছে তার জন্য মাই, তারপরে টু গোনা বলতে হবে গোইং, তিনটা কাজ। হি ইনসিস্টেড অন মাই গোইং দেয়ার। 3 নম্বর, দি গার্ল প্রিফার্স ড্যান্সিং, মেয়েটি ড্যান্স করাকে বেশি পছন্দ করে গানের থেকে, তাহলে দুটি কাজের মধ্যে পার্থক্য, ড্যান্সিং টু সিঙ্গিং। 4 নম্বর, দ্য টিচার প্রিফার্স, শিক্ষক পছন্দ করেন, টু রাইট দেন টু ডিকটেট, টিচার পছন্দ করেন হ্যাঁ নেট প্রবলেম। 1 নম্বর, আচ্ছা কি বলছে, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা করছিল, আবার নেটওয়ার্ক ঠিক হয়েছে, দেখো সবাই। আচ্ছা দেখো 1 নম্বর কি বলছে, কি বলছে, টু কেন বাদ গেল, এইগুলো বাদ দাও, বাদ গেল কেন, ওগুলো তো সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমরা তো এগুলো আগে ব্যাখ্যাটা দিলাম তোমাদের, যে ইনসিস্টেটের পর যা থাকুক দুনিয়াদারিতে, ইনসিস্টেটের পর যা আছে ওটা অর্থ অনুসারে আগে বুঝতে হবে, অর্থ অনুসারে বুঝে আমাকে অন দিতে হবে, তারপরে পসেসিভ দিতে হবে মাই, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। টু এখন বাদ গেল কেন, এটা তো ব্যাখ্যা আসবে না, কারণ টু এটাগুলো যদি তোমাকে কনফিউজ করবে, তো সেই টুটা তো বাদ যাবে, আইএনজি বসবে, টু প্লাস ভার্ব বসবে না, তাই না? এই আর কি গেল। এরপর কি আছে দেখো, আহ, হ্যাঁ বুঝে তো নিবা, অবশ্যই বেশি বুঝে নিবা, কিন্তু এই আর কি এরপরে কি আছে দেখো, বলেছে 4 নম্বর বললাম দুটি কাজের পার্থক্য। আচ্ছা এবার 5 নম্বর দেখো, রিয়া প্রিফার্স সিং দেন টু ড্যান্স, এখানে দুটি কাজের পার্থক্য, কোন দুটি কাজ, একটি কাজ হচ্ছে তোমার গান গাওয়া, তো রিয়া প্রিফার্স সিঙ্গিং, দুটি কাজের পার্থক্য, দুটি কাজের মধ্যে আইএনজি যুক্ত হবে, তাহলে রিয়া প্রিফার্স সিঙ্গিং টু ড্যান্সিং, রিয়া গান করাকে বেশি পছন্দ করে নাচ করার থেকে, তো দুটি কাজের পার্থক্য, তাই মাঝখানে টু বসেছে। টু এর পর ভার্বের সাথে আইএনজি বসে না, আচ্ছা থ্যাংক ইউ। এরপর আসো 6 নম্বর, আই প্রেফার রিড দেন রাইট, আমি পড়াকে বেশি পছন্দ করি লেখার থেকে, তাহলে দুটি কাজের পার্থক্য,
আই প্রেফার রিডিং কোন দুটি কাজে পার্থক্য করছে? রিডিং এর সাথে পার্থক্য মানে পড়ার সাথে পার্থক্য করছে রাইটিং এর, তার জন্য তোমাকে দুটি কাজের সাথে আইএনজি দিতে হয়েছে, মাঝখানে টু রাখতে হয়েছে। দেখো বুঝতে পেরেছো কিনা? তো আই প্রেফার রিডিং টু ড্যান্সিং, আমি রিডিংটাকে বেশি পছন্দ করি ড্যান্সিং এর থেকে। এবার সেই ইনফর্ম, আমাদের কুখ্যাত ইনফর্ম, যারা বোঝো নাই, ইনফর্মের পর ব্যক্তি বসাতে হবে, ইনফর্মের পর বসাতে হবে ব্যক্তি, তারপর বসাতে হবে অফ, তারপর বসাতে হবে যাহা বা যা জানানো হবে, যা জানানো হয় সেগুলো। যেমন আগে অর্থটা বুঝতে হবে, ইনফর্ম দিস ম্যাটার, এই ব্যাপারটা জানাও টু দা প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে জানাও। এটা আমাদের কাছে খুব পছন্দের মানে হয়, কিন্তু ইংরেজিতে এটা হবে না। ইংরেজিতে বলে কি, আগে ইনফর্মের পর ব্যক্তি আনতে হবে। ইনফর্ম দিস ম্যাটার, এই ব্যাপারটা জানাও টু দা প্রিন্সিপাল, প্রিন্সিপালকে এই ব্যাপারটা জানাও। এটা এভাবে না বলে বলতে হবে ইনফর্ম দা প্রিন্সিপাল, মানে আগে ব্যক্তিটা আনতে হবে, আগে প্রিন্সিপালকে আনতে হবে, তারপরে আনতে হবে অফ, তারপর আনতে হবে যাহা জানানো হবে। তো প্রিন্সিপালকে কি জানাবা? এই ব্যাপারটা, তাহলে দিস ম্যাটার। তাহলে প্রথমে ব্যক্তি, তারপরে অফ, তারপরে যাহা জানানো হবে, দিস ম্যাটার। ঠিক আছে, এবার আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। আবার আর একটু দেখো 8 নম্বর, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার, তোমার ব্যাপারটিকে তোমার বাবাকে জানানো উচিত। তাহলে আগে দেবা ইনফর্মের পর কাকে জানানো, ব্যক্তি আনবা। তো ইনফর্মের ব্যক্তি আনো, ব্যক্তি হচ্ছে কি বলো, ইয়োর ফাদার। তারপরে কি বলো, অফ, তারপরে কি জানাবা, কি জানানো উচিত, তোমার ব্যাপারটা জানানো উচিত, তাহলে দি ম্যাটার। আগে ইনফর্মের পর আগে ব্যক্তি আসবে, অফ দিয়া তারপর বস্তুটা আসবে, মানে যা জানাবা সেটা। ক্লিয়ার? আশা করি এবার মোটামুটি হয়েছে, এবার বুঝতে পেরেছো। তারপর 9 নম্বর প্রশ্নটা দেখো, এটা 2022 সালে এসেছে। ইনফর্ম দ্য কেস, কেসটাকে জানাও টু দ্য পুলিশ, পুলিশকে কেসটা জানাও। এখান থেকে একটা বাক্য তোমাদের অবশ্যই আসবে, 1 নম্বর তোমরা অবশ্যই পাবে যদি এই 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 কয়টা করতে পারো। যে কোনো একটা সূত্র থেকে একটা বাক্য আসবেই আসবে, প্রত্যাশা করি। তো ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ, কেসটাকে পুলিশের কাছে জানাও। তাহলে প্রথমে ইনফর্ম ব্যক্তি আনতে হবে, ব্যক্তিটাকে বলো দ্য পুলিশ, তারপরে অফ, তারপরে কি জানাবা, কেসটা জানাবা। এবার বুঝছো কিনা? এবার মোটামুটি বুঝছো কিনা? দেখো কারো কোনো কনফিউশন ছিল ইনফর্ম নিয়ে, তো ইনফর্ম নিয়ে এবার বুঝছো কিনা? ইনফর্ম নিয়ে এই 3টি বাক্য আমাদের দেওয়া রয়েছে, একটা 2010 সালে এসেছে, একটা 12 সালে এসেছে, আর একটা 22 সালে এসেছে। হ্যাঁ, গুড, ঠিক বলেছো। আই প্রেফার রিডিং দেন রাইটিং, আই প্রেফার রিডিং, দেন হবে না, দেন হবে কেন? দেনই তো বাদ, প্রেফারের জন্য টু বসে, কালকেই তো বললা, দেন হবে না, সমস্যাটা পরে চলে আসবে। রাইট, নুরুল আমিন ঠিক বলেছো। অটো প্যারাগ্রাফ লিখলে নাম্বার কত দিবে? নম্বর এটা অটো প্যারাগ্রাফ যদি স্যারের টের পায়, একেবারে 0 দিলেও দিতে পারে, স্যারের ইচ্ছা। তবে স্যারেরা দয়া করে 1 2 দিয়ে দেয় আর কি। থ্যাংক ইউ, ঠিক আছে, ফাইন। দেন না, দেন হবে না, আই প্রেফার রিডিং দেন রাইটিং, এটা হয় নাকি? এটা হবে, আমাদের সূত্র যাইতে হবে, আই প্রেফার রিডিং টু রাইটিং, দুটি কাজের পার্থক্য, মাঝখানে টু বসবে, দেন এর বেল নাই, বুঝছো? দেন দিলে হবে না। আচ্ছা, অ্যাপেল দিয়ে কয়েকটা এক্সাম্পল দিন। অ্যাপেলের একটাও পরীক্ষা আসে নাই, তার জন্য দেই নাই। আমাদের সামনে বাঁচতে পারে, তখন আমরা করব। অ্যাপেল দিয়ে একটাও আসে নাই পরীক্ষা, অদ্যাবধি কোনো পরীক্ষা আসে নাই, সো আমি পরে দিবানি, সমস্যা নেই। ইনফর্ম টু বাদ যাবে, টু বাদ ঠাত বাদ দাও তো, বাদ কোনটা যাবে এটা বাদ দাও, ওইগুলো হিসাব করে মনে রাখতে পারবে না। মনে রাখবা ইনফর্মের পর কি বসবে, ইনফর্মের পর আসবে ব্যক্তি, অফ দিয়ে বস্তু। কি বাদ দিলাম বা কি থাকবে না, ওইগুলো টেকনিকে যাও না, তাহলে মনে থাকবে না কিছুই। স্যারকে চট্টগ্রামের না, আমি চট্টগ্রামের না, আমি হচ্ছে গোপালগঞ্জের। এখন পরিচয় দিতে লজ্জা লাগে, কিন্তু পরিচয় দিতে ভয় পাই, কিন্তু সরি আর কি, গোপালগঞ্জের। আচ্ছা স্যার, 19 নম্বরটা আরেকবার একটু বলেন। 19 নম্বরটা না 9 নম্বরটা? 9 নম্বরটা, ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ, পুলিশকে কেসটা জানাও। আগে ব্যক্তি আসবে, ব্যক্তিকে বলো পুলিশ, তারপরে অফ, তারপর হচ্ছে কি জানাবে, দ্য কেস। ঠিক আছে, ইনফর্ম গেল। অ্যাভেইলের রুলটা আরেকবার বুঝিয়ে দেন। অ্যাভেইলের পর যেমন তোমরা, আচ্ছা অ্যাভেইলের দুই একটা সূত্র আমরা একটু করি। অ্যাভেইল জায়গা আছে এখানে, আচ্ছা অ্যাভেইলের, আচ্ছা এই দুইটা দেখি অ্যাভেইল দিয়ে আমি একটু বানাই দিচ্ছি। যেমন আই শ্যাল, আচ্ছা 10 নম্বর দিচ্ছে এটা, হ্যাঁ, আই শ্যাল
avail the opportunity, এটা দিচ্ছি। আর 11 নম্বর ধরো he availed the opportunity, সে সুযোগটিকে কাজে লাগিয়েছিল। এই দুটো কারেকশন তোমরা চেষ্টা করো, খাতায় লেখো। তিনটাই দেই, আরেকটা দেই। 12 নম্বর she, বিগত বছর আসে নাই তো, কিন্তু টেস্ট পেপারসে বহুত আছে। she availed the opportunity। দেখে তিনটা করে ফেলো। এই তিনটা করো দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিল্লাল খুব সুন্দর একটা কথা বলছে, এইটাই সত্যি কথা বিল্লাল, যে অটো এর চেয়ে নিজের থেকে 5 লাইন লিখলেও ভালো, স্যারেরা তাতে খুশি হয়। অটো ফরম্যাট বলতে সবকিছুর অটো ফরম্যাট না, বিশেষ করে প্যারাগ্রাফ আর এস এর অটো ফরম্যাট খুবই খারাপ, এটা স্যারেরা পছন্দ করেন না। ওর থেকে নিজের থেকে 5 লাইন ভুল লিখলেও ভালো, অটো জিনিসটা ভালো না, ঠিক আছে। সরি। আচ্ছা দেখো কি বলেছে, তাহলে কি আই শ্যাল অ্যাভেল দ্য অপরচুনিটি, এর অ্যান্সারটা কি হবে? যে আই শ্যাল অ্যাভেল দেখো অ্যাভেল এর পর এই যে আই আছে না, আই এর সেলফ যুক্ত প্রনাউন আসবে, তাহলে মাই সেলফ, তারপর লিখতে হবে অফ, তারপর লেখা শুরু করো দ্য অপরচুনিটি। মূল কথা হচ্ছে অ্যাভেল এসে একটা ব্রেক মারতে হবে, মানে থামতে হবে। অ্যাভেল এসে থামবা, থামার পরে কি করবা, ওই যে মাই সাবজেক্টের সেলফ যুক্ত প্রনাউন দিবা, এবার অফ দিবা, তারপর আবার গাড়ি স্টার্ট করবা, ঠিক আছে। আগে অ্যাভেল পর্যন্ত এসে আগে ব্রেক মারবা, যে এখন থামতে হবে। যেমন হি অ্যাভেলড দি অপরচুনিটি, তো অ্যাভেল এসে আগে ব্রেক মারো, হি অ্যাভেলড, এখানে ব্রেক মারো, ওই যে হির কি করো, হিমসেলফ, মানে মোবিল ঢুকাও। আচ্ছা অফ, এই যে লেখলা, তারপর আবার শুরু করে দাও দা অপরচুনিটি, সোজা হিসাব, ঠিক আছে। পরেরটা দেখো, শি অ্যাভেলড দি অপরচুনিটি, শি অ্যাভেলড এসে ব্রেক মারো, শির সেলফ যুক্ত হার্ট সেলফ অফ, তারপরে আবার লেখা শুরু করো দি অপরচুনিটি। আচ্ছা এবার ক্লিয়ার হয়েছে কিনা দেখো। গুড বিল্লাল, খুব সুন্দর। আচ্ছা গুড, ঠিক আছে। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের কারেকশন অল্প, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই একটা, আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা 20 নম্বর ক্লাসের আমাদের আর একটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের আজকে রুল 7, অর্থাৎ আমাদের কারেকশন শেষ হলো। তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্ন রাইট ফর্ম ভার্ব থেকে 2017 এবং 2018 আমরা একটু ঝটপট করে ফেলবো। আর সিনোনিমের পড়া আজকে নাই, আগামীকাল 100 নম্বরের একটি পরীক্ষা আছে পেজে, তোমরা সেটার প্রস্তুতি বাসায় একটু একটু করে নিবে, সেটা আমি প্রত্যাশা করি। আজকে চলো আমরা রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করি। রাইট ফর্ম ভার্বস এর দুটো শাল আমাদের করতে হবে, দুটি শাল করি। সবাই খাতা বের করো এবং উত্তরগুলো করে ফেলো। প্রথমে 2017 সাল, সময় দিচ্ছি 3 মিনিট, যেহেতু শুধু উত্তর লিখবা, সে বেশি সময় লাগার কথা না, লিখে ফেলা সবাই।
সেলফ বানান ভুল হলে তো হয়তো টাইপিং ভুল হতে পারে। যাক, দেখো লেখো, সবাই করো। কি আপু ভাইয়াদের ঘুম এসে পড়েছে না? ভাইয়ারা ঘুম এসে পড়েছে, আপুরা ঘুম এসে পড়েছে, ঘুমাই পড়তেছে অনেক। হ্যাঁ, এত ঘুমাইলে তো হবে না। ঘুম এসে পড়েছে। আচ্ছা স্যার, কালকে ক্লাস হবে না? কালকে তো পরীক্ষা নেব, মডেল টেস্ট পেইজে কালকে। আমাদের শুক্রবার দিন ক্লাস একটু বন্ধ থাকে, কারণ একেবারে 7 দিন হলে মানে বাচ্চাদের উপর অন্যায় হয়ে যায় বেশি। অনার্সের বাচ্চাদের উপর অন্যায় হয়ে যায় বেশি। 6 দিন ক্লাস তারা পারে না, না হলে তারা গান জুড়ে দেবে যে আমি পারি না, আর পারি না। করে ফেলো সবাই। যারা আজকে বা কালকে নতুন ভর্তি হয়েছে, তারা বিগত ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। বিগত ক্লাসগুলো দেখে আসলে তোমার ক্লাসটা ভালো বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, তোমরা বিগত ক্লাসগুলো অবশ্যই করে নেবে, একটু সময় করে 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 নিতে হবে, তাহলে তুমি পূর্ণাঙ্গ মজাটা পাবে। কারণ যারা দেখা যায় অনেক আগে ভর্তি হয়েছিল, তারা কিন্তু ক্লাসগুলো করে নিয়েছে, তাই তারা এখন বেশ ভালো একটা অবস্থানে গিয়েছে মোটামুটি। এখন তারা ধরতে পারে যে আইটেমগুলো তারা করে বা তাদেরকে পড়ানো হয়, তারা বেশ ভালোই ধরতে পারে। তো এটা হচ্ছে, বিগত ক্লাসগুলো করলে তোমার ভালো লাগবে। যারা নতুন আছো তাদের প্রতি পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই বিগত ক্লাসগুলো করে নিবে, না হলে বুঝতে অসুবিধা হবে আর কি। সিনোনিম 61 থেকে 80 পর্যন্ত ওটা নেই, ওটা ভুল, ওটা আমি ভুল টাইপ করছি। আমার তখন মানে আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে না, এর জন্য ভুল হয়ে গেছে। ওটা ভুল হয়েছে আমার টাইপিং এ। সিনোনিম দিছি 50টা, 50টা বেশি পড়া লাগবে না। ঠিক আছে, দেখো এরপর কি আছে। আচ্ছা, তোমরা আশা করি করে ফেলেছো, আমাদের মোটামুটি সময় যেটুকু দেওয়া ছিল শেষ। গুড। মুক্তা সজীব, আগের ক্লাসগুলো করেছো, থ্যাংক ইউ। তোমরা এইভাবে মুক্তা সজীবের মতো সবাই করে ফেলবে, তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, কি বলেছে, হোয়াই শাহানাজ লুক সো বিউটিফুল। শাহানাজকে এত সুন্দর কেন দেখায়? কারণ সে ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছে। তো যাই হোক, আমাকে এখানে ডব্লিউএস কোশ্চেন করতে হবে, কারণ মানে ডব্লিউএস কোশ্চেন ফরম্যাটে করতে হবে। সরি।
হোয়াই শাহনাজ লুকস সো বিউটিফুল, শাহনাজকে এত সুন্দর দেখায় কেন? এটা আমাদের একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে, মাগার এটা তো দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্নে, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এই রাইট ফর্ম অফ ভার্বসটা আমরা ডব্লিউএস কোশ্চেনের ফরম্যাটে সাজাবো। তো ডব্লিউএস কোশ্চেনের ফরম্যাট তো নিশ্চয়ই আমাদের জানা আছে সবার। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, ডব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অন্যান্য, তারপর বাকি অংশ। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন দিতে হবে, যে হোয়াই দিলাম, তারপরে ডব্লিউএস অক্সিলারি হচ্ছে তোমার কি বলো এখানে ডাজ, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসে, তার জন্য এখানে আমরা ডাজ বসিয়েছি। সাবজেক্ট হচ্ছে শাহনাজ, বাকি অংশ এখান থেকে শুরু করে লুকস সো বিউটিফুল। এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের রাইট ফর্ম অফ ভার্বস। বুঝেছো কিনা দেখো সবাই। হোয়াই ডাজ শাহনাজ লুক সো বিউটিফুল। বি নম্বর, ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি, তুমি তোমার অসততার জন্য গতকালকে শাস্তিপ্রাপ্ত হয়েছিলে। কথাটা এরকম যে গত রাতে তোমাকে শাস্তি দেয়া হয়েছিল। এটা তাহলে গত রাতে তোমাকে শাস্তি দেয়া হয়েছিল, এটা কি পাস্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস। তুমি কি শাস্তি দিয়েছিলে নাকি তোমাকে শাস্তি দেয়া হয়েছিল? হ্যাঁ, তোমাকে শাস্তি দেয়া হয়েছিল। আচ্ছা, তোমাকে শাস্তি দেয়া হয়েছিল। আমাদের আমাদের বাড়ি তো আসলে ঠিক গোপালগঞ্জের না, আমাদের বরিশালের খুব কাছাকাছি। তো বরিশালের বলা যায় একেবারে 5 টাকা ভাড়া বরিশাল যেতে আমাদের এখান থেকে। এনিওয়ে, তো বরিশালে বলে ওসাইছে, মানে ওসানু, মানে আছে মোশাররফ করিমের নাটকে তোমরা দেখবা যে ওসানুর কথাটা বলে, মানে বাইরানুর মানে ওসানু। তো ইউ পানিশ, তুমি কি ওসাইছিলে নাকি তোমাকে ওসাইছিল? ইউ ওয়ার পানিশড, মানে তোমাকে বানানো হয়েছিল, ববের বানান বানানো হয়েছিল, বা ববের ওসান ওসানো হয়েছিল, তোমাকে প্রচুর শাস্তি দেওয়া হয়েছিল। তুমি শাস্তি দাও নাই, তোমাকে দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস। তার জন্য শূন্যস্থানের বাম পাশে ওয়াজ ওয়ার, তারপরে ভি3। খেয়াল করে দেখো, ওয়ার পানিশড, ইউর জন্য ওয়ার, তারপরে ভি3, ওয়ার পানিশড। আশা করি বুঝতে পেরেছো। এখন ওসানো যাবো, হ্যাঁ। তাহলে ইউ ওয়ার পানিশড মানে তোমাকে ওসানো হয়েছিল, বা তোমাকে বানানো হয়েছিল, বাড়ানো হয়েছিল তোমাকে ইয়েস্টারডে গতকাল, ফর ইউর ডিসঅনেস্টি, তোমার অসততার জন্য। শুধু পানিশ দিলে হবে কিনা? নিশ্চয়ই হবে না, হবে না। শুধু পানিশ দিলে অর্থটা হবে তুমি শাস্তি দিয়েছিলে, তুমি শাস্তি দিয়েছিলে, এটা হবে না, তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল। সি নম্বর, এ ম্যান, একজন মানুষ, গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড, অন্ধ হয়ে যায়, ইফ হি নট ইট, যদি সে না খায়। এটা নেগেটিভ বাক্য, আমরা জানি যে ব্র্যাকেটে নট থাকলে নেগেটিভ করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নেগেটিভ করতে হয় কি দিয়ে? ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হয়। সেক্ষেত্রে আমরা ডাজ নট দিয়ে নেগেটিভ করবো, যেহেতু হি রয়েছে, তার জন্য হি ডাজ নট ইট, যদি সে না খায়, ফুড অ্যান্ড ফিশ, মাছ এবং খাবার এবং মাছ, কন্টেনিং ভিটামিন এ, ভিটামিন এ যুক্ত খাবার যদি না খায়। আচ্ছা, এরপর কি বলেছে? এরপরে ডি নম্বর, দি সান হ্যাভ সেট, এটা একটা মেইন ভার্ব, আর উই ওয়েন্ট হোম এটা একটা মেইন ভার্ব। তাহলে একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে ব্র্যাকেটের মেইন ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে হ্যাভ থেকে হ্যাভিং। তারপর ই নম্বর, সূত্রটা নিশ্চয়ই সকলের জানা আছে। উড দ্যাট থাকলে কুড প্লাস ভি1 বসে, তাহলে কুড কাম, উড দ্যাট শি কুড কাম হেয়ার টুডে। তারপর এফ নম্বর, বাক্যটা কি বলেছে? দ্য শিপ রেস্টেড, দেখো রেস্টেড একটা মেইন ভার্ব, আবার মুভ আনমুভ একটা মেইন ভার্ব, তাহলে দুটো ভার্বের সাথে পরবর্তী ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। এটা অবশ্য আনমুভড দিলেও হয়। আনমুভড মানে হচ্ছে আমি, মানে শিপটা রেস্ট নিয়েছিল, আনমুভড বা আনমুভিং, দুটো আনসার হয়। অবশ্য আনমুভিং আনমুভ দুটোই আনসার কারেক্ট। জি নম্বর, হ্যাড প্লাস ভি3 তে দিলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3, তাহলে আমাকে উড হ্যাভ প্লাস ভি3 বসাতে হবে। আমরা সূত্রটা জানি, কন্ডিশনাল সেন্টেন্স নিশ্চয়ই। তো হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক, সে ও সর্বনাশ, এখানে আবার একটা কাহিনী আছে। আরে সর্বনাশ, দাদা এখানে কাহিনী আছে, হায় আয় হায়।
আচ্ছা, এটা ঠিক আছে, আমরা হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি বসাই, এটা ঠিক আছে। উড হ্যাভ প্লাস ভি থ্রি, দেখো উড হ্যাভ প্লাস ভি থ্রি, যে হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক, সে যদি কাজটা না করতো, হি পানিশ বাই মি, সে আমার দ্বারা শাস্তি পেত, মানে সে পানিশ করতো না, তাকে পানিশ করা হতো, এটা প্যাসিভ ভয়েস। এখানে একটা প্যাস দিয়ে দিচ্ছে, সমস্যা, এরকম প্রশ্ন জীবনেও আসে না, এটা ভুল করে আসছে, ওর ভুল হয়েছে, ওকে ক্ষমা করে দিতে হবে, তারপরও আমাকে কি করতে হবে, এটা বুঝতে হবে। বোঝার ব্যাপারটা হচ্ছে কি, আমরা উড হ্যাভ প্লাস ভিতরি বসাই, এটাই সব সময় করি, কিন্তু এখানে যে কাজটা করেছে সেটা হচ্ছে, সে কি পানিশ করেছিল নাকি তাকে পানিশ করা হয়েছিল, তাকে পানিশ করা হবে, মানে যদি সে কাজটা না করতো তাহলে তাকে পানিশ করা হতো। তো সেক্ষেত্রে পেসিভ যদি বোঝো, উড হ্যাভ এর পর একটা বিন দিতে হবে। এই যে বিন দিয়েছি, এই বিন সোনামণিটা আসছে কেন, এটা এসেছে পেসিভের জন্য, আদারওয়াইজ আমরা উড হ্যাভ প্লাস ভি থ্রি বসাতাম, কিন্তু এখানে বিনটা এসেছে কেন, পেসিভ ভয়েস হওয়ার কারণে। দেখো এটা একটু বুঝে নিও। আচ্ছা ঠিক আছে, তারপরে আছে 2018 সালের প্রশ্ন, তোমরা সবাই করে ফেলো, আমি সময় দিচ্ছি 4 মিনিট, 4 মিনিটের ভিতরে 18 সাল করে ফেলো। এই বোর্ডটা একটু কঠিন ছিল, রাইট, এই বোর্ডটা একটু কঠিন ছিল, এই বোর্ডে অনেকে হতাশায় কমায় চলে গেছো, কোনো সমস্যা নাই, এই বোর্ডের মতন পরীক্ষার প্রশ্ন সবসময় হবে না, পরীক্ষায় সহজ প্রশ্ন হবে, ভয় নাই। এবার দেখো এই পরের বোর্ডটা করো, এই বোর্ডটা একটু কঠিন ছিল, রিয়েল কথা, সত্যি কথা বলেছো, আজকে একটা সোনামণি পাইছি, রাইট। এই স্যারের আসলে রাগ হয়েছিল, কারণ কঠিন প্রশ্ন দিছিল আসলেই, মানে রাইট ফ্রম ওয়ার্ডস পাশে পাস হওয়াটা এই সালে একটু কঠিন ছিল। এই সালটা সহজ আছে মনে হয়, 18 সাল সহজ আছে, দেখো তো। 17 সাল একটু, 2017 সালের কোনো প্রশ্ন আসলে আমরা শেষ, রাইট। 2017 সাল একটু কঠিন ছিল, অনেক তথ্য নতুন ছিল। তো দেখো, তোমরা যারা নতুন তাদের মাথার উপর দিয়ে অনেকেরই যাবে, তোমরা একটু পিছনের ক্লাসগুলো করবে প্লিজ, আই রিকোয়েস্ট, তোমরা একটু পিছনের ক্লাসগুলো সিরিয়াল ধরে করবে। ক্লাস প্ল্যান দেওয়া আছে, কোন ক্লাসে কি আলোচনা আছে, ক্লাস প্ল্যানটা প্রথমে ডাউনলোড করবে, ডাউনলোড করে ক্লাস প্ল্যানটা দেখে দেখে ক্লাসগুলো করবে। আই রিকোয়েস্ট এভরিবডি প্লিজ।
তো আমাদের হয়ে যাওয়ার কথা, এবং আজকে এই সালটা মোটামুটি একটু কমনের কাছাকাছি আছে। প্রত্যেকটা প্রশ্নই আমরা মোটামুটি আগে থেকে পড়া। আচ্ছা, কি বলেছে প্রথম প্রশ্নটিতে? বলেছে ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। সূত্রটা মনে রাখো, বা আগে পড়েছি আমরা। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের জন্য সবসময় V2 ব্যবহৃত হয়। V2 ব্যবহৃত হয়। তাহলে ইট ইজ হাই টাইম শি চেঞ্জ থেকে কি বলো? চেঞ্জড। বি নম্বর, হি ড্যাশ অ্যাবসেন্ট ফর এ উইক। সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত রয়েছে। তাহলে আমরা জানি যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে এটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। কিন্তু এই সূত্রে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে, যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে তাহলে শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, আইএনজি হয় না। এটা আগে তোমাদেরকে করাইছিলাম একবার। তো দেখো হ্যাজ বিন বসছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক। আবার বলছি যে হি অ্যাবসেন্ট ফর এ উইক। আমরা জানি কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে, এটা আমরা পড়েছি। কিন্তু ব্র্যাকেটটা যদি এই বাক্যে বি থাকে সেক্ষেত্রে আমাদের শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিনই বসে, আইএনজিটা বসে না। কাজেই হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক। সি নম্বর, হি বাই আ কার রিসেন্টলি। তোমরা জানো যে রিসেন্টলি কথাটা থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার গঠন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে হির জন্য হ্যাজ, তারপর V3 বট, হ্যাজ বট। ডি, হি টকড, সে কথা বলেছিল, অ্যাজ ইফ, যেন মনে হয়, হি নো এভরিথিং। তোমরা জানো অ্যাজ ইফ এর বাম পাশে V2 থাকলে ডান পাশে হ্যাড প্লাস V3 বসে। তাহলে অ্যাজ ইফটা মাঝখানে আছে, তো বাম পাশে হ্যাড V2 আছে, দেখো টকড, তাহলে ডান পাশে হ্যাড প্লাস V3 বসবে, তাহলে হ্যাড নোন। এই নম্বর, হ্যাড আই গন টু কুয়াকাটা, আমি যদি কুয়াকাটা যেতাম, আই এনজয় দ্য বিউটি অফ নেচার, আমি প্রকৃতির তোমার সৌন্দর্য উপভোগ করতাম। তো উড হ্যাভ থাকলে, সরি, হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3, তুমি কুড হ্যাভও দিতে পারবে, শুড হ্যাভও দিতে পারবে, তবে উড হ্যাভ দেওয়াটাই ভালো। উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ এনজয় থেকে V3 এনজয় ইট। ক্লিয়ার? এফ নম্বর, শি কেম টু কলেজ রানিং। কেম একটি মেইন ভার্ব, আবার হচ্ছে তোমার রান একটা মেইন ভার্ব। একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে হি কেম টু কলেজ রান থেকে রানিং। আচ্ছা, জি নম্বর, শি সেড, সে বলেছিল, বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে, বাংলাদেশ দিনের পর দিন উন্নতি করবে। আমরা জানি যে দ্যাট এর বাম পাশে V2 থাকলে ডান পাশে উড প্লাস V1 বসে। তাহলে সেড রয়েছে V2, ডান পাশে উড প্লাস V1, উড ডেভেলপ। তো এই সালটা মোটামুটি একটু সহজ ছিল, বা এই সালটা আমাদের মোটামুটি একটু আয়ত্তের ভিতরে ছিল, বা আমাদের নেটওয়ার্কের মধ্যে ছিল। That's a good sign, and everybody is expected to do the work very successfully. আমার মনে হয় সবাই পেরেছো মোটামুটি, এবং আমাদের এগুলো পড়ার ভিতরেই ছিল। আমাদের 18 সাল পর্যন্ত হয়ে গেল। আগামী দিন হচ্ছে তোমাদের কি পড়া থাকবে, আমি সেটার ক্লাস প্ল্যানটা আপডেট করে দিব। তা আগামীকালকে দেখো, আমি একটু বলি আমাদের কি পড়াবো সেটা আমি আপডেট করে দিব। আপাতত হচ্ছে 20 নম্বর ক্লাস পর্যন্ত আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। আমাদের কারেকশন শেষ হলো, রাইট ফর্ম অফ ভার্ব শেষ হলো, সিনোনিম পড়া নাই, সিনোনিম পড়া শেষ। আর অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের 3 নম্বর পড়া থাকবে। 3 নম্বর মধ্যে ক্লাইমেট চেঞ্জ, সরি 2 নম্বরটা ক্লাইমেট চেঞ্জ পড়া থাকবে। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জটা বোধহয় পড়া দেওয়া উচিত, ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ বোধহয়। প্যারাগ্রাফ দিছিলাম ইন্টারনেট আজকে, তো পরের দিন পড়া থাকবে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, থ্যাংক ইউ সুরমা, খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য। স্ক্রিন দিবেন স্যার প্যারাগ্রাফটা, ক্লাইমেট চেঞ্জ স্ক্রিনে দেবো কিনা? তাই স্ক্রিনে দেবো, কারণ তোমাদের বই হাতে নাই, বইতে তো নাই। আচ্ছা, দেখাচ্ছি ক্লাইমেট চেঞ্জটা কই।
কয় নম্বর বইতে তা তো জানি না, কে খেয়ালও নাই। প্যারাগ্রাফ, ক্লাইমেট চেঞ্জ, দেখো কোন নম্বরে আছে আমি এটা দেখতে হবে। আচ্ছা, 68 নম্বর, 68 নম্বর। এটা হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ। তো সবাই পড়ে ফেলবে, দেখো বেশ কয়েকবার আসছে আমাদের অনার্স ডিগ্রি পরীক্ষা আসছে। তো ক্লাইমেট চেঞ্জ ভিতরে বাংলা টাংলা অর্থ দেওয়া আছে একটু বোঝার জন্য, কার কি লাগবে যেভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো, ক্লাইমেট চেঞ্জ ইজ নাও দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল থ্রেট টু আওয়ার প্ল্যানেট। আমি ভিতরে বাংলা অর্থ লেখার চেষ্টা করে দিয়েছি যে ক্লাইমেট চেঞ্জ হলো সব থেকে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ যার সম্বন্ধে কথা বলা যায় না বা অনিশ্চিত থ্রেট, হুমকি টু আওয়ার প্ল্যানেট। দ্য আর্থস ক্লাইমেট ইজ হ্যাজ চেঞ্জড, এটা পড়াই দেওয়ার দরকার নাই, তোমরা পড়ে নিও আর কি। তো এই হচ্ছে কথা। আচ্ছা, থ্যাংক ইউ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তবে তার আগে বলে রাখবো, আগামী কাল কিন্তু আমাদের 100 নম্বরের একটি পরীক্ষা হবে পেজে। সেটা 6টায় হতে পারে, 6:30 হতে পারে। আই উইল ইনফর্ম ইউ অফ দ্য নিউজ দ্যাট হোয়েন দ্য এক্সাম উইল স্টার্ট। ওকে, আমি আগামীকাল জানাবো তোমাদের। তো তোমরা সেটা জেনে অবশ্যই পরীক্ষা পার্টিসিপেট করবে। 100 নম্বরের পরীক্ষায় যতটুকু প্রস্তুতি নিতে পারো তার ভিতর থেকে কত পাও সেটা দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।